বন্ধুরা, কোনো বস্তুকে যদি দুই পাশ হতে একই বলে টানা হয় তবে বস্তুটার মধ্যে কি ঘটবে? ধরো এখানে একটা বস্তু আছে যার আদি দৈর্ঘ্য হচ্ছে li, এটা দিয়ে বোঝাচ্ছি ইনিশিয়াল লেন্থ, অর্থাৎ আদি দৈর্ঘ্য, ইনিশিয়াল মানে আদি, l দিয়ে লেন্থ। দুই পাশ থেকে একই বল f একই বলে টানা হচ্ছে। তো একই বলে টানলে বস্তুটার মধ্যে কি ঘটবে? বস্তুটা দৈর্ঘ্য প্রসারিত হবে, অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তিত হবে। li দৈর্ঘ্য থেকে তার দৈর্ঘ্যের মানটা দাঁড়ালো কত? lf, যেটাকে আমরা বলতে পারি ফাইনাল লেন্থ, অর্থাৎ শেষ দৈর্ঘ্য। আবার কোনো একটা বস্তুকে যদি চার পাশ হতে, আগেরটা কি ছিল? দুই পাশ হতে, এখন হচ্ছে চার পাশ থেকে, অর্থাৎ চতুর্দিক থেকে একই বলে যদি টানা হয় তাহলে বস্তুটার কি হবে? ধরো টানার আগে বস্তুটার আয়তন ছিল vi বা ইনিশিয়াল ভলিউম বা আদি আয়তন। টানার পরে বস্তুটার আয়তনটা কি হবে? পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ বস্তুটার আয়তন বৃদ্ধি পেয়েছে আমাদের এই ক্ষেত্রে। তো শেষ আয়তনটা দাঁড়ালো কত? vf, অর্থাৎ ফাইনাল ভলিউম। তো আমরা দেখলাম কোনো বস্তুটিকে দুই পাশ হতে টানলে কি ঘটে, চার পাশ হতে টানলে কি ঘটে। তো আমরা এখন এমন একটা রাশি শিখব, সেটা হচ্ছে বিকৃতি। অর্থাৎ এই যে আয়তন বা দৈর্ঘ্যে পরিবর্তনটা ঘটে, একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন কত ঘটে সেটাকে বিকৃতি বলা যায়। আবার একক আয়তনে আয়তনের যে পরিবর্তনটা ঘটে সেটাকেও বিকৃতি বলা যায়। একটু এক্সাম্পল দিয়ে দেখাই। আমাদের আগের এক্সাম্পলটা নিয়ে আমরা আলোচনা যদি করি, কি করা হয়েছিল এই বস্তুটার উপরে? দুই পাশ থেকে f বলে টানা হয়েছিল। আগে দৈর্ঘ্য ছিল কত? li, টানার পরে দৈর্ঘ্য কত হয়েছে? lf। তো দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে? এতটুকু পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এই বৃদ্ধিটাকে আমরা বলতে পারি ডেল এল বা স্মল এল। এখানে কিন্তু পরিচয়গুলো ইম্পর্টেন্ট, কেননা আমাদের এই চ্যাপ্টারে এখানে আমরা পরিচয়গুলো শিখছি, কিন্তু এই পুরো চ্যাপ্টার জুড়েই কিন্তু আমরা এই পরিচয়গুলো ব্যবহার করব। সো তখন কিন্তু খেয়াল রাখতে হবে ডেল এল দিয়ে কী বোঝানো হচ্ছে, স্মল এল দিয়ে কী বোঝানো হচ্ছে। তো ডেল এল হচ্ছে আমার দৈর্ঘ্যের পরিবর্তন বা স্মল এল হচ্ছে আমার দৈর্ঘ্যের পরিবর্তন। একই কথা, কোনো কোনো বইয়ে এটা পাবে, কোনো কোনো বইয়ে এটা পাবে। এটা ইকুয়াল টু কি? দৈর্ঘ্য পরিবর্তন ইকুয়াল টু কি? শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য। খেয়াল রাখবে সবসময় কিন্তু শেষ বিয়োগ আদি করবে, কখনো আদি থেকে শেষ বিয়োগ করবে না, সবসময় শেষ থেকে আদিটা বিয়োগ করবে। নো ম্যাটার হোয়াট, শেষটা ছোট হোক বা বড় হোক, সবসময় শেষটা থেকেই যেন বিয়োগ যায়। তো আমাদের এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে ডেল এল। এটা কত দৈর্ঘ্যের জন্য পরিবর্তন? এলআই পরিমাণ দৈর্ঘ্যের জন্য পরিবর্তন, অর্থাৎ এলআই পরিমাণ দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ডেল এল পরিমাণ। তো আমরা যদি ঐকিক নিয়মের মতো লিখতে চাই, আমি যদি লিখে দেখাই তোমাদের, সো ডেল এল পরিমাণ দৈর্ঘ্য থেকে ডেল এল পরিমাণ দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে আসলে কোথা থেকে? এলআই পরিমাণ দৈর্ঘ্য থেকে, রাইট? ঐকিক নিয়মের মতো যদি আমি লিখি যে এলআই পরিমাণ দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্যের বৃদ্ধিটা ঘটেছে ডেল এল পরিমাণ। তো একক পরিমাণ অর্থাৎ 1 মিটার পরিমাণ দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্যের বৃদ্ধিটা কত সেটা যদি জানতে চাই, তো সেটা আমরা কি করব? ডেল এলকে ভাগ দিব, জাস্ট ঐকিক নিয়ম করলাম আমি। তাহলে এই যে এই অ্যামাউন্টটা, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে একক দৈর্ঘ্যের পরিবর্তনটা কত। ডেল এলটা বোঝাচ্ছিল এলআই পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন কত, আর এটা বোঝাচ্ছে একক পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তনটা কত। তাহলে সেই অ্যামাউন্টটাকে আমরা আসলে বলি স্ট্রেইন বা বিকৃতি। অর্থাৎ স্ট্রেইন বা বিকৃতি ইকুয়াল টু কি? পরিবর্তন, এটা আকারের পরিবর্তন, আকৃতির পরিবর্তন হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে, এটা দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, যে কোনো পরিবর্তন ডিভাইড বাই আগের মান। এখানে আমি দৈর্ঘ্য টার্মটা ইউজ করেছি, দৈর্ঘ্যের সাপেক্ষে বুঝিয়েছি, কিন্তু বিকৃতি কিন্তু শুধু দৈর্ঘ্যের মাধ্যমে না হয়ে অন্যান্য কিছুর মাধ্যমেও হতে পারে, যেটা আমরা পরের স্লাইডগুলোতে দেখছি। তো এখানে আরেকটা কথা আমি বলে রাখি, বিকৃতির কিন্তু কোনো একক থাকবে না। কেন থাকবে না? কারণ দেখো উপরে তুমি যে রাশিমালাটা বসাচ্ছ, নিচেও সেই রাশিমালাটা বসাচ্ছ। যেমন এখানে আমরা উপরে কি বসাচ্ছি? উপরে বসাচ্ছি ডেল এল। ডেল এলটা কি? আমার পরিবর্তন, যেটা আমার মিটারে। আর নিচে কি? দৈর্ঘ্য। সো সেটাও আমার দৈর্ঘ্য, তার মানে মিটারই এটার একক। সো আলটিমেটলি মিটার চলে গেলে এখানে কিন্তু কোনো একক থাকছে না। খেয়াল রাখবে বিকৃতির কোনো একক হয় না। তো আমরা বলছিলাম বিকৃতি শুধুমাত্র দৈর্ঘ্যেরই হতে পারে তা না, বিকৃতি বরং 3 রকমের হতে পারে: দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি আমরা মাত্র আলোচনা করলাম, সামনেও আলোচনা করব। এটার ডেফিনেশনটা যদি বলতে চাই এভাবে বলতে হবে: বল প্রয়োগে একক দৈর্ঘ্যের যা পরিবর্তন ঘটে সেটাই আমার দৈর্ঘ্য বিকৃতি। আয়তন বিকৃতি কি? বল প্রয়োগে একক আয়তনে যে আয়তনের পরিবর্তন ঘটে সেটা আমার আয়তন বিকৃতি। কৃন্তন বিকৃতি কি? আয়তনের পরিবর্তন না করে
একক দৈর্ঘ্যে আকারের যা পরিবর্তন, এটা হয়তো এখানে কথা দিয়ে কিছু তেমন বুঝতে পারবে না, এটা নিয়ে আমরা এক্সাম্পল দেখব, ফিগার দেখব, তারপরে বুঝতে পারবো। সো আমাদের আজকের ক্লাসটা বেসিক্যালি এই 3 ধরনের বিকৃতি নিয়ে আলোচনা করা। এখানে জাস্ট ডেফিনিশনগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা চলো আমরা এখন করি। তো দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি একটু আগেও দেখলাম যে আগে দৈর্ঘ্য ছিল এলআই, পরে দৈর্ঘ্য হয়েছে এলএফ। এলআই পরিমাণ দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে ডেল এল পরিমাণ, তাহলে একক পরিমাণ দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? ডেল এল বাই এলআই পরিমাণ। তো এই যে ডেল এল বাই এলআই, এটাকেই আমরা সাধারণত কি বলবো? দৈর্ঘ্য বিকৃতি। সো দৈর্ঘ্য বিকৃতি, এটাকে এফসাইলন, এই সাইনটা ই এর মতো দেখতে হলো, এটা এফসাইলন, এফসাইলন দিয়ে প্রকাশ করা যায়। এফসাইলন ইকুয়াল টু দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। তো উপরে অবশ্যই বসাবে পরিবর্তনটাকে, আর পরিবর্তনটা অবশ্যই মাপবে শেষ থেকে আদি বিয়োগ, কখনো আদি থেকে শেষ বিয়োগ দিবে না, শেষ বিয়োগ আদি যেন হয়, ডিভাইড বাই আদি দৈর্ঘ্যটা বসাবে, তাহলে যেই অ্যামাউন্টটা পাবে সেটাই বুঝাবে দৈর্ঘ্য বিকৃতি। এবার আসি এর পরের টার্মটাতে, আয়তন বিকৃতি। আয়তন বিকৃতিটা কি? একক আয়তনে আয়তনের যা পরিবর্তন। তো এটার জন্য একটা এক্সাম্পল দেখি। আগে আয়তন ছিল ভিআই বা ইনিশিয়াল ভলিউম, তুমি চারপাশ থেকে কি করলে? চারপাশ থেকে তাকে সমান বল প্রয়োগ করলে। এখানে অবশ্যই লক্ষণীয় যে সমান বলই প্রয়োগ করতে হবে চারপাশ থেকে। সমান বল না প্রয়োগ করলে, ধরো তুমি এখান থেকে একটু বেশি বল প্রয়োগ করলে, এখান থেকে একটু কম বল প্রয়োগ করলে, তাহলে যেটা ঘটবে, এখানে বেশি বলের কারণে এটা কিন্তু মুভ করবে, মানে এদিক দিয়ে সরে আসবে। আমরা চাই না মুভমেন্ট, আমরা চাই কি? বস্তুটার মধ্যে সমান বল প্রয়োগ করে বস্তুটার একটা আয়তনের পরিবর্তন করা। তো আমরা যদি চারপাশ থেকে সমান বল প্রয়োগ করতে পারি, তাহলে বস্তুটার আয়তন কমে যাবে, কমে যে ভিএফ হবে, অর্থাৎ ফাইনাল ভলিউম যেটা ছোট হবে। তো এই ক্ষেত্রেও আয়তনের পরিবর্তন কিন্তু শেষ বিয়োগ আদি। তো অনেকেই ভাবতে পারো বড় থেকে ছোট বিয়োগ দিব, না, কনসেপ্টটা কিন্তু এমন না। পরিবর্তনের কনসেপ্ট হচ্ছে শেষ বিয়োগ আদি, বড় থেকে ছোট বিয়োগ তা কিন্তু না। তো এখানে নেগেটিভ ভ্যালু আসবে জানি, কারণ ভিএফটা ছোট, ভিআইটা বড় ছিল, দেখেছো তোমরা। তো নেগেটিভ ভ্যালু আসলেও আমরা নেগেটিভই রাখবো। তো বিকৃতি খেয়াল রাখবে বা পরিবর্তন খেয়াল রাখবে, নেগেটিভ আসলে বোঝাচ্ছে ছোট হয়ে গিয়েছে বা সংকুচিত হয়েছে, এগুলো বোঝায়। তো আমরা এই ক্ষেত্রে কি পরিবর্তন দেখলাম? আদি আয়তন ভিআই থেকে আয়তনের পরিবর্তন দেখলাম ডেল ভি পরিমাণ। তো ভিআই পরিমাণ আয়তনে আয়তনের পরিবর্তন দাঁড়ালো ডেল ভি, তাহলে একক পরিমাণ আয়তনে আয়তনের পরিবর্তন কত? ডেল ভি বাই ভিআই। তো একক আয়তন হতে আয়তনের পরিবর্তন দাঁড়াচ্ছে ডেল ভি বাই ভিআই। এই যে আমরা ডেফিনেশন অনুসারে বলতে পারি একক আয়তনে আয়তনের যা পরিবর্তন, সেটাকেই আমরা বলি আয়তন বিকৃতি। সো আয়তন বিকৃতি ইকুয়াল টু কি? ডেল ভি বাই ভিআই। এটারও কি কোনো একক থাকবে? না, কারণ ডেল ভিটা তুমি কি হিসেবে বসাবে? আয়তনের পরিবর্তন মানে মিটার কিউবে বসাবে। আবার ভিআই এটাকেও তুমি কিসে বসাবে? মিটার কিউবে বসাবে, অর্থাৎ একই একক কাটাকাটি চলে যাবে। সো আয়তন বিকৃতির কিন্তু কোনো একক থাকবে না। আর আয়তন বিকৃতিকে সাধারণত আমরা এইচএসসি লেভেলে ভাষা দিয়েই প্রকাশ করি, এটার জন্য সিগনিফিক্যান্ট কোনো আলাদা চলক ব্যবহার করি না। সো আয়তন বিকৃতি হিসেবেই লিখি আমরা। তো আমরা জেনে গেলাম আয়তন বিকৃতিটা কি। এবার আমরা আসবো আমাদের তৃতীয় যে বিকৃতিটা, যেটা আমাদের জন্য অনেকেরই কনফিউজিং থাকতে পারে। সো আশা করি এখন এই জিনিসটা আলোচনা করার পরে আর কনফিউশন থাকবে না। তো এই জিনিসটা হচ্ছে কৃন্তন বিকৃতি। তৃতীয় যে বিকৃতিটা আছে, এটার আবার আরও দুইটা নাম সম্ভব। এটাকে বলতে পারি মোচড় বা ব্যাবর্তন। আমি মোটামুটি শিওর মোচড় কথাটার সাথে তোমরা এই তিনটা কথা হতে বেশি পরিচিত। তো আমরা বলি না আমাদের হাত মোচড় খেয়েছে বা পা মোচড় খেয়েছে। তো ওই জিনিসগুলো আসলে কি? যে সকল বিকৃতিতে আয়তনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আকারের পরিবর্তন হয়। অর্থাৎ তুমি চিন্তা করে দেখো, তোমার হাত মোচড় খেয়েছে, তাহলে কি তোমার হাত বড় হয়ে যাবে বা হাত ছোট হয়ে যাবে, হাতের মাংসপেশি বেড়ে যাবে? এসব কিন্তু কিছু হবে না। অর্থাৎ হাত যদি মোচড় খায়, তাহলে হাতের আয়তনটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে পরিবর্তন হচ্ছে কিসে? আকারে। অর্থাৎ তোমার হাতটা যেই প্লেসমেন্টে থাকার কথা ছিল ওই প্লেসমেন্টে নাই, একটু বেঁকে গিয়েছে, এটা হতে পারে, রাইট? যেমন আমি একটা সুন্দর উদাহরণ যদি দিই তোমাদেরকে, একটা বই ধরো আছে, মোটামুটি বড়সড় বই, ডিকশনারি টাইপের বই। এই বইটাকে তুমি ধরো ঠিক এইভাবে ধাক্কা দিলে, এখানে যেভাবে ধাক্কা দেওয়ার কথাটা দেওয়া আছে সেইভাবে তুমি যদি ধাক্কা দিতে পারো, নিচের পার্টটায় শক্ত করে যেন থাকে, না নড়ে যায়, আর উপরের পার্টটা দিয়ে তুমি এভাবে যদি ধাক্কা দিতে পারো, তাহলে নিচের পার্টে ফ্রিকশনের কারণে সে কী হবে? আটকে থাকবে। তুমি যেহেতু ডানে ধাক্কা দিচ্ছ, তাহলে ফ্রিকশনটা বামে কাজ করবে। তো তার মধ্যে একটা শেপের পরিবর্তন হবে না? এমন তো না যে বইয়ের পৃষ্ঠাটা বেড়ে যাবে এভাবে যদি ধাক্কা দাও। বইয়ের আয়তন একই থাকবে, বাট বইয়ের শেপটা যেটা সোজা হয়ে থাকার কথা ছিল, এই বাহুটা সোজা হয়ে থাকার কথা ছিল, এটা বেঁকে গিয়েছে, রাইট? সোজা থেকে এই বেঁকে গিয়েছে।
তো এই টাইপের যে বিকৃতিগুলো আছে সেগুলোকে আমরা বলবো কৃন্তন বিকৃতি, মোচড় বা ব্যাবর্তন বিকৃতি। তো এই বিকৃতিগুলো কিভাবে মাপবো? অন্যান্য বিকৃতি তো মাপা যেত পরিবর্তন বাই আদি পরিমাণ, এইখানে মাপার রাশিমালাটা কিরকম? এইখানে আমরা সাধারণত কৃন্তন বিকৃতি বা মোচড়কে আমরা একটা কোণের মাধ্যমে মেপে থাকি। তো কোনটা হচ্ছে আমার এই ক্ষেত্রে এই কোণ। যেমন কেন এই কোণটা খেয়াল করে দেখো, আমার কোন বাহুটা তার জায়গা থেকে সরে গিয়েছে, মানে আপেক্ষিকভাবে সরে গিয়েছে। খেয়াল রাখবে এই বাহুটা আসলে থাকার কথা ছিল কোথায়? এই বাহু বরাবর না, এই দাগটা বরাবর ছিল এই বাহুটা থাকার কথা, মানে এটা এখন যেটা এখানে আছে সেটা কিন্তু এইখানে থাকার কথা ছিল। তো এইখান থেকে সে রিলেটিভলি এই দিকে চলে এসেছে, রাইট, সরে গিয়েছে। সো সে কি একটা কোণ পরিমাণ সরে গিয়েছে না, মানে সে এখান থেকে এদিকে সরে আসা মানে কি একটা কোণ ঘুরে গিয়েছে। এই জায়গাটা কিন্তু নড়েনি, এই জায়গাটা কিন্তু আগেও যেখানে থাকার কথা ছিল পরেও সেখানে আছে। এই জায়গা থেকে এই জায়গায় চলে এসেছে, অর্থাৎ একটা কোণ সরে গিয়েছে। এই কোণটা কি আমরা বলে থাকবো কৃন্তন বিকৃতি। সো কোণটা আমরা কিভাবে মাপি? কোণটা মাপার জন্য খেয়াল করে দেখো, যেই বাহুটা সরে গিয়েছে, এই বাহুটা যেহেতু এইভাবে সরে গিয়েছে, এই বাহুটাকে আমরা ব্যাসার্ধ চিন্তা করতে পারি না? একটা বৃত্ত ডেল এক্সটাকে একটা বৃত্তচাপের মতো চিন্তা করতে পারি, কারণ জিনিসটার মুভমেন্ট যে হয়েছে একটা বৃত্তর মতো মুভমেন্ট আমরা চিন্তা করতে পারি। এখানে কেন বোঝা যাচ্ছে না বৃত্তর মতো? কারণ এটা কি অনেক অল্প পরিমাণে সরে যায়, তো অনেক অল্প পরিমাণে সরে গেলে বৃত্তচাপকেও তোমার সরলরেখার মতো মনে হবে, তাই ডেল এক্সটাকে তোমাদের সরলরেখার মতো মনে হতে পারে, কিন্তু আসলে জিনিসটা কি? আসলে জিনিসটা কিন্তু একটু কার্ভ আছে, রাইট? কারণ সে যখন এখান থেকে এখানে সরে যাবে সে তো আর লম্বা একই থাকতে পারবে না, একটু নেমে যেতে হবে না? সো আলটিমেটলি সে একটু বাঁকাভাবে নেমে যাবে। তো এটাকে আমরা বলতে পারি বৃত্তচাপের মতো। ডেল এক্সটা আমার বৃত্তচাপ, আর এল নট যেহেতু এই বাহুটাকে ধরে সে সরে গিয়েছে, তাই এটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধের মতো। তার মানে জিনিসটা ঘটেছে এরকম যে এটা হচ্ছে আমার বৃত্তচাপ, আমি ভিন্ন কালার নিয়ে একটু দেখাই তোমাদের। সো এটা আমাদের বৃত্তচাপটা আর এটা আমাদের ব্যাসার্ধটা। সো এই বাহুটাই এখান থেকে এই দিকে চলে গিয়েছে। সো এটা আমাদের বৃত্তচাপটা গঠন করেছে। তো এইখানে খেয়াল করো, আমরা জানি রেডিয়ানে প্রকাশিত কোণ যদি থিটা হয়, সো রেডিয়ানে প্রকাশিত কোণ ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে এটা আমার কি বৃত্তচাপ হিসেবে কাজ করছে আমাদের এখানে, আর নিচের যে এল নটটা ব্যাসার্ধ হিসেবে কাজ করছে। সো তোমরা কিভাবে বুঝবে কোনটা বৃত্তচাপ কোনটা ব্যাসার্ধ? সো এটা বোঝার উপায় হচ্ছে কোন বাহুটা সরেছে সেটা একটু খেয়াল রাখবে। যেমন আমার এখানে এই বাহুটা সরে গিয়েছে, সো যেই বাহুটা সরে গিয়েছে সেটাকে বসাবে হরে, সেই বাহুর দৈর্ঘ্যটাকে তোমরা হরে বসাবে। যেমন আমি এখানে এই বাহুটার দৈর্ঘ্য কত? এল নট, সো এল নটটাকে আমি হরে বসিয়েছি। আর লবে বসাবে ওই বাহুটার একটা মাথা তো আটকানো থাকবে, আরেকটা মাথা সরে গিয়েছে, যেমন এতটুকু দৈর্ঘ্য সরে গিয়েছে। এই ডেল এক্সটাকে আমরা আবার আপেক্ষিক সরণও বলে থাকি। সো লবে বসাবে কি? যেই বাহুটা সরে গিয়েছে সেই বাহুটা কতটুকু পরিমাণ সরে গিয়েছে সেই মান, অর্থাৎ আপেক্ষিক সরণের মান। তাহলে উপরে বসালে আপেক্ষিক সরণ, আর নিচে বসালে যেই বাহুর আপেক্ষিক সরণ ঘটেছে সেই বাহুর দৈর্ঘ্য মান। তাহলে তুমি কি পেয়ে যাবে? রেডিয়ানে প্রকাশিত কোণ থিটা পেয়ে যাবে। খেয়াল রাখবে এই সূত্র ব্যবহার করে যখন বের করবে সেটা হচ্ছে রেডিয়ানে প্রকাশিত কোণ আসবে। তো আমাদের অনেক ক্ষেত্রেই ম্যাথগুলোতে রেডিয়ানে প্রকাশ না করে ডিগ্রিতে প্রকাশ করে দেওয়া থাকতে পারে। সো এইটা হচ্ছে রেডিয়ানে প্রকাশিত, ঠিক আছে, বাট তোমাকে যদি ডিগ্রিতে প্রকাশ করে দেওয়া থাকে কোণটাকে, তাহলে আমরা ফর্মুলাটা ব্যবহার করব কোনটা? এটা, ঠিক আছে। সো ডিগ্রিতে প্রকাশের জন্য সূত্রটাকে একটু চিন্তা করো, এটাকে ত্রিভুজ হিসেবে চিন্তা করা যায়, তখন হচ্ছে অল্প সরণ হতে হবে। ত্রিভুজ হিসেবে যদি চিন্তা করো তাহলে এই কোণের সাপেক্ষে ডেল এক্সটা কি? লম্ব, আর এল নটটা কি? আমার ভূমি। সো লম্ব বাই ভূমি যদি করি, তো লম্ব বাই ভূমি আমার কি? ট্যান থিটা। সো এইটা ব্যবহার করব। তো খেয়াল রাখবে প্রশ্নে যদি থাকে কৃন্তন বিকৃতি ঘটেছে 3 রেডিয়ান, তাহলে সূত্র বসাবো এইগুলা 3 রেডিয়ান, 0.3 রেডিয়ান, 0.03 রেডিয়ান। রেডিয়ানে দেওয়া থাকলে আমরা ডেল থিটা ইকুয়াল টু এই সূত্রটা লিখব। আর যদি বলে দেওয়া থাকে কোনো একটা বস্তুতে কৃন্তন বিকৃতি ঘটেছে 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি, সো এরকম যদি থাকে তাহলে তোমরা ট্যান থিটার ফর্মুলাটা ইউজ করবে। অর্থাৎ 30 ডিগ্রির মান এগুলো কেন খালি না বসে, 30 হিসেবে না বসে, এগুলো বরং ট্যান 30 হিসেবে বসে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো আমরা আজকের ক্লাসে জানলাম কি কি ধরনের বিকৃতি সম্ভব আর প্রত্যেকটা বিকৃতি সম্বন্ধে ডিটেলস আলোচনা। খেয়াল রাখবে কোনো বিকৃতিই কিন্তু একক থাকবে না। তো পরবর্তী ক্লাসে আমরা পীড়ন নিয়ে জানবো, আর এর পরের ক্লাসে আমরা পীড়ন বিকৃতির সমন্বিত সম্পর্কগুলো নিয়ে জানবো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।